ল্যান্ডস্কেপ শুধুমাত্র আপনার অর্নামেন্টাল প্ল্যান্টস বা আপনার ফ্লাওয়ার ট্রি এগুলোর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। ল্যান্ডস্কেপ ইজ বিগ থিং। এর মধ্যে উৎপাদনশীলতাও আছে, কৃষি আছে, উৎপাদনশীলতা আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ল্যান্ডস্কেপের ক্ষেত্রে যেটা করি, নগর স্থাপত্যে যে সবুজের আপনার সংযোজন, সেটার ক্ষেত্রে আমরা অলমোস্ট 40 থেকে 50% ফ্রুটস প্ল্যান্টস বা আপনার ইভেন এর মধ্যে আমরা ভেজিটেবলটাকেও কিন্তু আমরা ইনক্লুড করেছি। তার মানে আমি আমার ফ্ল্যাটে থাকছি, ওখান থেকে যতটুকু পারি করে নিতে পারছি। অবশ্যই এটা যদি না হয় তাহলে তো আপনি আসলে মানে এটা একটা ইকোসিস্টেম। জি, আপনি যখন আপনার বেনিফিটটা এবং এখানে আপনার উৎপাদনশীলতা থাকতে হবে, এখানে আর্থিক সংযোগ থাকতে হবে, এটারও একটা বিজনেস মডেল আছে যে আপনি এখানে বিনিয়োগ করতেছেন বা আপনি এটার পেছনে ব্যয় করছেন, কোন কোন বিষয়গুলো আপনি এখান থেকে রিটার্ন নিচ্ছেন বা রিটার্ন নিবেন। সৌজন্যে আকিজ ফিড। স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। যে শহরে আমরা বাস করছি, এখানে ইটকাট পাথরের কনক্রিট যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আমাদের। প্রকৃতির এখানে অবস্থান নেই। তবে সেই পাথরের জঙ্গলের মধ্যেই এমন কিছু মানুষ আছেন যারা এখানে কাজ করছেন প্রকৃতিকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, উৎপাদনশীলতাকে বাঁচাতে। সেই মানুষগুলো শহরের মানুষের কাছে প্রকৃতিকে পরিচিত করছেন এবং শহরের দ্বার প্রান্তেই নিয়ে আসছেন প্রকৃতিকে, কৃষিকে। সেরকম একটি গল্প নিয়েই আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। শখ যখন নেশা হয় আর সেই নেশায় যখন পেশা হয়ে ওঠে, তখন সাফল্য ধরা দেয় রূপকথার গল্পের মতো করেই। ছোটবেলায় যে ছেলেটির হাত ধরে কুষ্টিয়ায় গ্রামের আঙ্গিনায় গোলাপ ফুটত, আজ সেই ছেলেটি কনক্রিটের জঞ্জালে বসে লিখে চলেছেন সবুজের নতুন মহাকাব্য। তিনি মোহাম্মদ রকিবুল আমিন। উদ্ভিদবিজ্ঞানের ছাত্র রকিবুলের সবুজের হাত ধরে পথ চলাটা কখনোই মসৃণ ছিল না। শাহবাগের ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফুল বিক্রিও করেছেন একসময়। ব্যবসায় লোকসান, পুঁজি হারানো আর ঋণের বোঝায় জর্জরিত হয়ে বারবার হোঁচট খেয়েছেন তিনি। কিন্তু মনের ভেতর পুষে রাখা সবুজ স্বপ্নকে কোনো ঝড়েই মরতে দেননি রকিবুল। ইনডোর প্লান্টের বৈচিত্র্য আর শৈল্পিক ল্যান্ডস্কেপিংয়ের জাদুতে তিনি বদলে দিয়েছেন সরকারি বেসরকারি বিভিন্ন অফিস থেকে শুরু করে ছাদ বাগানের চিরচেনা রূপ। সড়ক দ্বীপে বা লেকের পাড়ে বুনেছেন সবুজের শৈল্পিক মহাকাব্য। নানা পাত্রে, নানা আদলে গাছের এমন নান্দনিক উপস্থাপনা তিনি তৈরি করেছেন যা সাধারণ গাছকে বদলে দিয়েছে মূল্যবান শিল্পকর্মে। 2017 সালে আর্মি স্টেডিয়ামের সাজসজ্জার কাজ বদলে দেয় তার জীবনের মোড়। আজ শতাধিক বড় বড় প্রকল্পের সফল রূপকার তিনি। 250 শতাধিক কর্মীর কর্মসংস্থান তৈরি করেছে তার প্রতিষ্ঠান গার্ডেনিং বাংলাদেশ। বছরে আয় করছেন কোটি টাকার কাছাকাছি। প্রকৃতি সংরক্ষণে দীর্ঘ 1 দশকেরও বেশি সময় পথ চলার স্বীকৃতি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এ ভূষিত করে। রকিবুল আমিন এখন এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে ল্যান্ডস্কেপিং খাতকে হাজার হাজার কোটি টাকার বাজারে রূপ দেওয়া যায়। সবুজের এই কারিগরের অদম্য পথ চলা এগিয়ে যাক। মোহাম্মদ রকিবুল আমিনদের মতো মানুষের হাত ধরে গড়ে উঠুক এক সবুজ বাংলাদেশ। দর্শক, রাকিবুল আমিন ভাই আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলি। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই, ব্যাপারটা হচ্ছে যে আমরা সবুজের কথা যখন বলি তখন গ্রামের কথা বলি, যে আমাদের গ্রাম আছে, সেখানে সবুজ আছে, গাছ আছে, পাখি আছে। কিন্তু যেখানে আমরা থাকছি সবচেয়ে বেশি সময়, শহর, এখানে আমরা কংক্রিটের স্তূপ করছি, আমরা কাইন্ড অফ যে এমন একটা স্ট্রাকচার করছি যেটা আসলে মনে হচ্ছে যে এখানে সবুজটাকে বিতাড়িত করা হয়েছে। সেইখানে আপনি সবুজায়নে কাজ করছেন এবং অনেকগুলো প্রজেক্টও বাস্তবায়ন করেছেন। ঠিক
কবে শুরু করলেন, কিভাবে শুরু হলো আপনার কাজটা? আমরা শুরু করেছি 2006 থেকে। তখন একেশে নামে আমাদের একটা প্রতিষ্ঠান কাজ শুরু করেছি আমরা। এখন গার্ডেনিং বাংলাদেশ আমাদের প্রতিষ্ঠান। গার্ডেনিং বাংলাদেশ মূলত নগরকেন্দ্রিক এই ভাবনার কাজটি শুরু করেছে 2019 সাল থেকে। কুষ্টিয়া আমার জন্মস্থান। কুষ্টিয়া শহরের যেই চিত্র, এবং আমি পড়ালেখার সুবাদে ঢাকাতে যখন আসি তখন ঢাকার যেই চিত্র, এটা আসলে খুবই মনস্তাত্ত্বিকভাবে আমাকে একটা মানে পীড়া দেয় আর কি। তো আমি আসলে সেই জায়গা থেকে আমার পড়াশোনার বিষয়টা ছিল উদ্ভিদ বিজ্ঞান, আর বাগান করা আমার একদম ছোটবেলা থেকে শখ। তখন মাথায় আমার যে চিন্তাটা আসছে যে ব্যতিক্রম কোনো কিছু, এমন কোনো কিছু নিয়ে ভাবা যায় কি না যেটা নেচারকে ইনরিচ করবে, প্রকৃতিকে সমৃদ্ধ করবে, পাশাপাশি এটাকে একটা শিল্প সম্ভারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমরা প্রথমেই চেষ্টা করেছি যে নগর সভ্যতার সাথে দৈনন্দিন জীবনের সাথে প্রকৃতিটাকে আগে কোনোভাবে সেখানে যোগ করা, ঢুকাইয়া দেওয়া। তো আমি এই নার্সারিগুলোতে ওই যেতাম এবং ওখান থেকে গাছ কালেক্ট করতাম, ছোট 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 গাছ, যে গাছগুলা মানে অল্প আলোতে ছায়ার মধ্যে সারভাইভ করতে পারে, এইরকম গাছগুলা নিয়ে নিয়ে আমি ওই পটারি বিভিন্ন রকমের পটারি আছে, সেই পটারিগুলোতে সেইগুলা প্রতিস্থাপন করতে, হ্যাঁ সেগুলো আমি দিয়ে এইটাকে আমরা কি করলাম, আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা এটি প্রেজেন্ট করা শুরু করলাম। তো যখন এটা প্রেজেন্ট করলাম তখন কিন্তু আসলে এটা খুব অল্প সময়ের মধ্যে মানে মানুষের একটা হৃদয় গ্রাহ্য যেটা বলে আর কি, এবং খুবই আগ্রহের সাথে কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে। তো আমরা ইনডোর এবং আউটডোর দুইটার জন্যই তখন আমরা আস্তে আস্তে কম্পোজিশন শুরু করলেন। এবং এখান থেকে যেটি হয়েছে যে ফার্স্টে পুষ্পিত সীমান্তকে আমরা এটা অ্যাপ্রোচ করলাম, পুষ্পিত সীমান্ত এটা গ্রহণ করলো। আস্তে আস্তে দেখা গেল 2006 থেকে নিয়ে আজকে এই যে 2026, এটা 100 কোটি টাকার উপরে, 100 কোটি টাকার মানে কয়েকশো কোটি টাকার একটা বাজারে রূপান্তরিত হয়েছে। আমরা আরবান প্ল্যান করছি, সড়ক বানাচ্ছি, মেট্রো রেল করছি, কিন্তু সবকিছুতে আসলে সবুজটাকে বাঁচিয়ে রাখতে হবে, প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে। ব্যাপারটা তো এরকম ছিল আপনার কাছে। সারা পৃথিবীতে আপনি দেখবেন প্রকৃতিটাকে, নেচারকে প্রায়োরিটি দিয়ে যে স্থাপত্যগুলা করা হয়, যে স্থাপত্য শৈলী আমরা দেখি, যে স্থাপত্য শৈলীর নির্মাণ আমরা দেখি, আনবিলিভেবল। এই জায়গাটাতে যে আছে এটি 5 বিঘার একটি ভূমি। এটা তো আপনি কাজ করেছেন এখানে? হ্যাঁ, এখানে আমরা কাজ করেছি, আমাদের টিম কাজ করেছে, আমরা সম্মিলিতভাবে আমরা পরিকল্পনা করেছি এবং বাস্তবায়ন করেছি। এখানে কি আছে, এখানে আপনি দেখবেন এখানে অলমোস্ট 70% নেচারকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। বাংলাদেশে এখন ধারণাগুলো হচ্ছে এমন যে গ্রো ইওর ওন ফুড ধারণা হচ্ছে, মানুষ তো এখন ছোট ছোট ফল গাছ, ছোট ছোট ফুল গাছ এগুলো করছে। এগুলো কি ল্যান্ডস্কেপের মধ্যে ইনক্লুডিং করছেন কিনা আপনি? 100%। ল্যান্ডস্কেপ শুধুমাত্র আপনার অর্নামেন্টাল প্ল্যান্টস বা আপনার ফ্লাওয়ার ট্রি এগুলোর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। ল্যান্ডস্কেপ ইজ বিগ থিং। এর মধ্যে উৎপাদনশীলতাও আছে, কৃষি আছে, নগর স্থাপত্যে যে সবুজের আপনার সংযোজন, সেটার ক্ষেত্রে আমরা অলমোস্ট 40 থেকে 50% ফ্রুটস প্ল্যান্টস বা আপনার ইভেন এর মধ্যে আমরা ভেজিটেবলটাকেও কিন্তু আমরা ইনক্লুড করেছি। এখানে চমৎকার একটা ঝর্ণা আছে, এটাও তো নিশ্চয়ই আপনার প্ল্যানের মধ্যে ছিল? হ্যাঁ, এটা আমাদের মানে এটা কি ধরনের প্ল্যান থেকে এটা আপনি করেছেন? আচ্ছা, এইখানে যে জায়গাটা, আমাদের এই জায়গাটা তো খুবই অল্প পরিমাণে জায়গা। আমাদের ল্যান্ডস্কেপিংয়ের ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটাকে প্রায়োরিটি দিই, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে অল্প জায়গাকে এমনভাবে ডিজাইন করা যে সে আপনাকে অনেক বিস্তৃত একটা জায়গার কি দিবে, ফিল দিবে। তো আমরা চেষ্টা করেছি এখানে একটা ছোট্ট জলাধার নিয়ে আসা, এবং এটা একটা পাথুরে ফাউন্টেন, একদম ন্যাচারাল পাথর, ন্যাচারাল রক, এটাকে আমরা এখানে নিয়ে আসছি এবং এইখানে এই জায়গাটাকে আমরা একটু টিলার মতো করেছি। ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা কিছু ফরেস্ট নিয়ে আসার চেষ্টা করেছি। প্রতিটা বাড়ি একটা খামার, একটি বাড়ি একটা কৃষকের বাড়ি, ঠিক ওই প্রাচীনকালে গ্রামে যেরকম থাকতো সেই রকম একটা বাড়ি করা। সেই জায়গাটাতে আপনারা কিভাবে সহযোগিতা করছেন? কতটুকু সবজি করবেন, আপনার হাঁটার রাস্তাটা কি পরিমাণে হবে, কোথায় গিয়ে বসবেন আপনি, কোথায় আপনি খাবেন, হ্যাঁ, এবং আপনি আপনার এই যে উৎপাদিত যেই
বিভিন্ন উপাদান সেগুলোকে আপনি কিভাবে বাজারজাত করবেন বা সেখান থেকে আপনি কিভাবে আর্থিকভাবে লাভবান হবেন, এর প্রত্যেকটি বিষয়েই সুনির্দিষ্ট একটি কি আছে, আমাদের ধারণা আছে এবং সেই জায়গাটা থেকেই কিন্তু আমরা মূলত আমাদের ক্লায়েন্টদেরকে সেই সেবাটা বা সেই সার্ভিস, তার মানে আপনারা যেটা করছেন সেটা হচ্ছে যে উৎপাদনশীলতার মধ্যে নেচারকে ঢুকাচ্ছেন, উৎপাদনশীলতার মধ্যে নান্দনিকতাটাকে ঢুকাচ্ছেন সঠিক এবং সেখান থেকে সর্বোচ্চ আউটপুটটা নেওয়ার চেষ্টা করছেন। সঠিক সঠিক পার্থক্য একটা জায়গাতেই, একটা হচ্ছে অপরিকল্পিত, একটা হলো একটা হচ্ছে পরিকল্পিত। এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করছি, আপনি উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্ট, কিন্তু বাংলাদেশের বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম তারা গাছের নাম ভুলে যাচ্ছে, তারা গাছ চিনছে না। আপনি দেখলাম যে সুন্দরভাবে গাছের নামগুলো প্রেজেন্ট করেছেন এখানে, এটাও তো এক ধরনের প্রকৃতি পাঠের মধ্যে চলে যাচ্ছে। অবশ্যই একটা ফ্যামিলি আসলে সেখানে যদি বাচ্চা থাকে বা সেখানে আরও অন্য অন্য যারা আছে, তারা যেন এসে অন্তত একটা গাছের নাম, আমার এখানে মানে শতাধিক গাছ আছে, সে সবগুলো মনে করতে পারলো না, মনে রাখতে পারলো না, কিন্তু সে যদি 2টা গাছের নামও মনে রাখতে পারে, অন্তত সে সেই 2টা গাছের নাম মনে রেখে সেই 2টা গাছকে নিয়ে সে, তার মানে তার একটা সবুজের প্রতি ভালোবাসা তৈরি হয়। অবশ্যই সেটাও তো আপনার আলটিমেট লক্ষ্য আছে। অবশ্যই বিষয়টা হচ্ছে যে এটা নিশ্চয়ই আরো সম্ভাবনা আছে বাংলাদেশে, শুধু আপনি একা রাখে বলে আমি তো পারবেন না, আরো অনেকেই যুক্ত হওয়ার সুযোগ আছে। তো তারা কিভাবে এখানে যুক্ত হতে পারে, কিভাবে আপনার জার্নিটা হলো, আপনার প্রতিষ্ঠানগুলোর আর্থিকভাবে কতটুকু লাভবান হচ্ছে, নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে দর্শকদের কাছে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব রাকিবুল আমিন, যিনি ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করেন। তার সেই প্রতিষ্ঠান বাংলাদেশে এমন একটা সম্ভাবনা সৃষ্টি করছে যেখানে প্রকৃতিকে সংরক্ষণ করে আপনি সর্বোচ্চ লাভ পেতে পারেন, এবং যদি আপনি সুন্দর করে কোনো কিছু করতে চান তাহলে রাকিবুল আমিনের মতো মানুষরা আপনাকে সহযোগিতা করতে পারেন। আমরা তার লম্বা যে চলার পথ সেটা নিয়ে আরও কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিড। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি কনক্রিটের জঞ্জালের প্রকৃতি সংরক্ষণ নিয়ে। মানুষ শুধু সফলতাটাই দেখে, এর পেছনে অনেক কষ্টের গল্প থাকে। এবার সেগুলো শুনি, এই পর্যায়ে আসতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছেন? এই কথাগুলা মনে আসলে কেমন যেন একটু মানে দুর্বল হয়ে যাওয়ার একটা উপক্রম, স্মৃতিকাতর হয়ে যান। স্মৃতিকাতর হওয়া, একটু দুর্বল হয়ে যাওয়া, মানসিকভাবে একটু থিতু হয়ে যাওয়ার একটা উপক্রম হয় আর কি। আমার চিন্তার জায়গাটা না অনেক সময় আমার পরিবারও তখন বুঝে উঠতে পারেনি, আমার পারিপার্শ্বিক আমার যারা আছে তারাও অনেক সময় বুঝে উঠতে পারেনি। কিন্তু মজাটা হয়েছে একটা সময় গিয়ে আমরা আমার বন্ধুবান্ধব যারা আছে তারা তো আমাকে এই বিষয়ে খুব মানে হেল্প করেছে, এটা মানে অস্বীকার করার উৎসাহ দিয়েছে। এবং মজার ব্যাপার, আমাদের শুরুটা ছিল আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলেই আমরা শুরু করেছিলাম এবং তারা আমাকে খুব উৎসাহ দিয়েছে। আমরা ফুটপাতের উপরে দাঁড়িয়ে আমরা ফুল বিক্রি করেছি, সবাই সুটেড বুটেড হয়ে, এটা খুব মানে মজা ছিল ওই সময়ের কথা। তো এই যে শুরু হলো, আর্থিক হোঁচট খেয়েছি অনেকবার পরিবার থেকে। আসলে ওইভাবে এমন না যে আমাদের কোনো একটা বিষয়ে সুনির্দিষ্ট বিনিয়োগ করার মধ্যে দিয়ে সামনে অগ্রসর হওয়ার যেই ব্যাপারটা, সেটা তো আসলে আমাদের মধ্যবিত্ত বা পরিবারগুলোতে আসলে নেই। তারপরেও তো শেষ পর্যন্ত আপনি একটা কথা বললেন যে আপনি এমনও হয়েছে যে অনেক প্রতিষ্ঠানে গিয়ে উপযাচক হয়ে বসে থেকেছেন ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, কিন্তু আমি কখনো বিচলিত হইনি, মানে আমার ভিতরে কখনো কোনো টেনশন কাজ করে নাই, মানে একদম পাগলাটে একটা গতি নিয়ে আমরা এই কাজগুলো করেছি। অনেক জায়গায় অনেক সময় অপমান অপদস্থ হওয়ার উপক্রমও আমাদের হয়েছে। এই জন্য আমার মেজাজের মধ্যে সবসময় ছিল ওই যে ধার করে ঋণ করে ঘি খাওয়ার মতো, নিজের মধ্যে চেপে রাখছেন, নিজের মধ্যে ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা। আমার পরিবার এমন হয়েছে যে আপনি পরিবারের সঙ্গে শেয়ার করেননি ব্যাপারটা? না, শেয়ার করিনি। আমার পরিবার আমাকে কিভাবে ট্রিট করতো, আমার আশপাশের মানুষ আমাকে ট্রিট করতে হচ্ছে মানে খুব সুন্দর একটা শব্দ আছে আমাদের ওই এলাকায়, আলগা ফুটানি। আলগা ফুটানি। আচ্ছা আচ্ছা। তো এই আলগা ফুটানিটা আসলে শেষ পর্যন্ত স্থিতি সমৃদ্ধির দিকে আমাদেরকে নিয়ে গেছে। আপনারা প্রায় 100-এরও বেশি বড় বড় প্রজেক্ট আপনারা বাস্তবায়ন করেছেন। এই যে 100টার মতো করা আরো অনেক কাজ আপনার কাছে আছে, এটার মানি ট্রানজাকশনটা কেমন হতে পারে? এটাতে আমরা কাজের ক্ষেত্রে আমরা অর্থের দৃষ্টিকোণ থেকে কোনো বিভেদ আমরা করিনি। সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে আমাদের ল্যান্ডস্কেপের ক্ষেত্রে 1 বিঘা একটি ল্যান্ডস্কেপের জন্য একদম মানে সর্বোচ্চ পর্যায়ে যদি আমরা চিন্তা করি 1 কোটি টাকা আমাদের ব্যয় হতে পারে। আবার 1 বিঘা জায়গাতে আমরা কিন্তু 1 থেকে 5 লক্ষ টাকার ব্যয়ের মধ্যে আপনি কি চাচ্ছেন তার উপরে নির্ভর করে। আমাদের লক্ষ্যই ছিল যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে একটু সমৃদ্ধ করা, সরকারি প্রতিষ্ঠানগুলোকে একটু যুগোপযোগী করা, রিচ করা। আর এবং সরকারি ভলিউমে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের প্রফিট মার্জিনটা যদি একটু কমও থাকে
তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভলিউম বেশি থাকার কারণে আমরা এখানে ভালোভাবে আমরা একটা এটার কারণে আসলে আমাদের আর্থিক যেই ট্রানজেকশনটা এটা কিন্তু বেশ ভালো, বেশ বড়। আপনি কর্মসংস্থান কিভাবে করছেন অন্যান্য মানুষের? আমাদের কর্মসংস্থানটা কয়েকটা ধাপে হচ্ছে। একটা হচ্ছে স্থায়ী, আরেকটা হচ্ছে মানে দৈনন্দিন দৈনন্দিন। তো আমাদের মানে স্থায়ী, দিন আসছে দিন নিয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, আমাদের মূলত যেহেতু মাঠ পর্যায়ে কাজ করতে হয়, আমরা আমাদের এখানে আর্কিটেক্ট, এখানে সিভিল ইঞ্জিনিয়ার, এখানে কৃষিবিদ, এখানে আপনার আমাদের অন্যান্য যেই আনুষঙ্গিক সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে তাদের অভিজ্ঞ কিছু লোকজন এখানে আছে। এই 35-36 জন আমাদের স্থায়ীভাবে আমাদের আছে। অস্থায়ীভাবে যেটা আছে, সিনিয়র মালি আছে, আমাদের জুনিয়র মালি আছে, আমাদের ডিপ্লোমা কৃষিবিদ, এরকম এই পেশার কিছু লোকজন আছে, ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার তারা আছে, এরকম কিছু আছে। সবথেকে বেশি কর্মী আমাদের প্রয়োজন হচ্ছে, যেমন আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন শ্রমিকটাই আমাদের কর্মী আমাদের বেশি লাগে। দীর্ঘদিন কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কিন্তু ওর মানে শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, ওকে কিন্তু আমরা একটা ভালো পেমেন্ট করি। এমনও আছে যে আমরা দিনে 2200 টাকা এরকমও পেমেন্ট করতে হয় অনেক ক্ষেত্রে। আমরা এটাকে একটা মডেলের মধ্যে নিয়ে আসতে চাই, যে যারা শিক্ষিত তরুণ তরুণী, যুবক যুবতী যারা আছে তাদের জন্য আমরা একটা সুযোগ সৃষ্টি করতে চাই। বাংলাদেশে আপনাদের মতো প্রতিষ্ঠানগুলো হচ্ছে কি, অথবা হতে চাইলে তাদেরকে কিভাবে সহযোগিতা করছেন? হ্যাঁ, প্রতিষ্ঠান হচ্ছে, অনেক প্রতিষ্ঠান আছে, সুনামধন্য প্রতিষ্ঠান আছে। আমি তাদেরকেও তাদের প্রতিও কৃতজ্ঞতা যে তারাও অন্তত এই কাজটি শুরু করেছেন। আমার আগেও অনেকে শুরু করেছেন, তারাও ভালো করছে। আর যারা নতুন শুরু করতে চায়, আমি তাদেরকে আমি যেটি বলবো যে আপনারা সিনিয়র যারা আছে, আপনারা তাদের কাছাকাছি আসেন, তাদের সাথে বসেন, তাদের সাথে সময় কাটান, তাদের সাথে আড্ডা দেন, তাদের সাথে গল্প করেন, আপনাদের প্রয়োজনগুলো তাদের কাছ থেকে বুঝে নেন। কোন প্রক্রিয়ায় যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করে আসছি, যেই প্রতিবন্ধকতা, যেই চড়াই উতরায় আমরা ফেস করে আসছি, অন্তত সেই জায়গাগুলো থেকে আপনাদেরকে আমরা কি করতে পারবো, পরামর্শ দিতে পারবো, সেভ করতে পারবো, পরামর্শ দিতে পারবো। আপনাকে 2 কদম আগিয়ে দেওয়ার জন্য আমাদের যে আন্তরিক প্রচেষ্টা সেটা আমাদের থাকবে, আমাদের যে নিবেদন সেটা আমাদের থাকবে। আমরা চাই বাংলাদেশটা একটা গার্ডেন নেশন হিসাবে আমরা পৃথিবীর বুকে উপস্থাপন করি। যখন কাজের একটা স্বীকৃতি পান, অথবা কি কি স্বীকৃতিগুলো আপনি পেলেন, কেমন ছিল সেই অভিজ্ঞতাগুলো? তো আমি যদি এই লম্বা সময়ের কথা বলি, 25 বছরে স্বীকৃতির মধ্যে সবথেকে বড় স্বীকৃতিগুলো আমার কাছে মনে হয়েছে যে আমি খুবই অভিজ্ঞ, খুবই বয়োবৃদ্ধ এবং সংশ্লিষ্ট বিষয়ে যার অপরিসীম জ্ঞান, সে এরকম একজন ব্যক্তির পাশে যখন যাই, কাছে যখন যাই, এবং উনি যখন ঘাড়ে হাত দিয়ে বা মাথায় হাত দিয়ে বলে যে রাকিব, এটা ফ্যান্টাস্টিক, এটা খুব ভালো ছিল, এটা খুব ভালো হচ্ছে, এটা তোমরা খুব ভালো করছো, আসলে তখন স্বীকৃতিটা আমাদের কাছে মনে হয় যে আসলে এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় পাওয়া, সবথেকে বড় স্বীকৃতি। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আমি এটা ছিল 2014 প্রতিযোগিতায়, আমাদের প্রতিষ্ঠান তখন একেশিয়া নামে ছিল, তখন এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাওয়ার্ড উইন করে। জাতীয় বৃক্ষ মেলাতে আমাদের চর্চাটা 2022 সাল থেকে, আমি নেদারল্যান্ডে একটা হর্টিকালচার ফেয়ারে আমরা অংশগ্রহণ করার সুবাদে সেখানকার অভিজ্ঞতাকে বাংলাদেশে রেপ্লিকেট করার জন্য বা এখানে আমরা শোকেসিং করার জন্য আমরা শুরু করি। তারপরে নিয়ে 2025-এ আমরা বাংলাদেশে আমরা বিশেষ ল্যান্ডস্কেপিংয়ের উপরে বিশেষ পুরস্কার আমরা এখানে পেয়েছি অর্জন। এবারও তো মনে হয় আপনি পদক পাচ্ছেন এটা নিয়ে। এটা হ্যাঁ, এইবার আল্লাহ তাআলার শুকরিয়া, বাংলাদেশ সরকারের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। সবার সহযোগিতা, সবাই যদি আমাদেরকে সহযোগিতা না করতো তাহলে কিন্তু আসলে আমাদের পক্ষে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠানের আসলে কোনো অর্জন একক অর্জন না, এটি হচ্ছে সামগ্রিক অর্জন। রকিব ভাই, আপনার সঙ্গে যতটুকু সময় কাটালাম মনে হলো যে প্রকৃতির কাছে আছি। আমি আশা করবো যে ভবিষ্যতেও আপনাদের এই ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশ প্রকৃতিকে বাঁচিয়ে, সবুজকে বাঁচিয়ে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলেই আমরা সেই পথ চলতে চাই একসাথে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম রকিবুল আমিন, যিনি বাংলাদেশের প্রকৃতি সংরক্ষণ করে ল্যান্ডস্কেপ ডিজাইনের মাধ্যমে কীভাবে সর্বোচ্চ লাভে নিয়ে যাওয়া যায়, কীভাবে প্রকৃতি বাঁচানো যায়, কীভাবে কৃষিকে সর্বোচ্চ আউটপুটে নিয়ে আসা যায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করেন। সবার আগে প্রকৃতি, এটি মাথায় রেখেই তিনি এটাকে চিন্তা করছেন, যাতে আপনার চোখের শান্তি, মনের শান্তি, আর্থিক লাভ সবই এখান থেকে পেতে পারেন। রকিবুল আমিনদের মতো লোকদের হাত ধরে বাংলাদেশের সবুজ প্রকৃতি বাঁচুক, বাংলাদেশে এরকম আরও উদ্যোক্তা তৈরি হোক, সেরকম শুভকামনা জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান
এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে আকিজ ফিড।